আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা কিছুদিন যাবৎ পুঁজিবাজারের যে অবস্থানটা দেখতে পাচ্ছি, যে পুঁজিবাজার একটা কেমন জানি সিচুয়েশনে স্ট্যাগনেন্ট অবস্থার মধ্যে দেখতে পেয়েছি। একটা মোমেন্টাম পাচ্ছে না দেখতে পাচ্ছি, যে কেন জানি কোথায়। আজকে যদিও একটা মোমেন্টাম পেয়েছে, আজকে যদিও পুঁজিবাজারের আজকের গতি মোটামুটি একটা গতি পেয়েছে। এর কারণটা কি আমরা ওই করে কেউ কেউ বলছেন যে কয়েকটা আইপিও একসাথে আসাতে এরকম অবস্থা হয়েছে। কেউ কেউ বলছেন যে কয়েকটা মিউচুয়াল ফান্ড রিডিমে চলে যাওয়াতে রিডিমশন করতে হচ্ছে বোধহয়, বাজারে সেল প্রেশারটা বেশি ইত্যাদি কারণে। এখন কোনটা সত্য, কোনটা কতটুকু এফেক্টিভ, এর কারণ আমরা আলোচনা করব। আপনারাও আমাদের সঙ্গে আলোচনায় আসবেন, আপনারাও প্রশ্ন করবেন এবং আমরা আলোচনায় সম্পৃক্ত হব। আজকে আমাদের সঙ্গে যে আলোচনায় যিনি অংশগ্রহণ করছেন তিনি ক্যাপ্টেন মুয়াজ্জেম। উনি প্রথমত আমাদের স্টক ব্রোকার ই সিকিউরিটিজের মালিক, এবং উনি সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান অডিট কমিটির। এবং জনাব মুয়াজ্জেম, আজকে আপনার সঙ্গে একান্ত আলোচনাটা হচ্ছে যে একাধারে আপনি মানে ব্যাংকের মালিক, একাধারে আপনি এনবিএফের চেয়ারম্যান ছিলেন, একাধারে আপনি পুঁজিবাজার বিশ্লেষক, একাধারে আপনি স্টক ব্রোকার। বাজারের এই অবস্থাটার আপনার অনেক গুণে গুণান্বিত। বাজারের এই অবস্থাটার মূলত কারণটা কি? আমি যেটা বললাম যে কি ইস্যু আসাতে বা এতগুলো এইমস আর মিউচুয়াল ফান্ড রিডামশনের কারণে বাজারে সেল প্রেশারটা বেশি, এই কারণটা কি মূলত? আসলে দেখেন 2010-এর শেষ থেকে শুরু করে আজকে 2016-র দ্বিতীয় মাস পার হয়ে যাচ্ছে, প্রায় 5 বছর তো হয়ে গেল। 5 বছর প্লাস, 5 বছর প্লাস। তো এখানে এটা আমি না, শুধু এটা লেম্যানও বুঝতে পারে যে বাজারের আসলে মূল সমস্যা কোথায়। কিন্তু সেই সমস্যাগুলিকে যারা অ্যাড্রেস করবেন, যাদের মাধ্যমে কোঅর্ডিনেটেড এফোর্টস বা ইন্টিগ্রেটেড একটা উইল ফোর্স নিয়ে কাজ করবে, তাদের কিন্তু সদিচ্ছার মারাত্মক ঘাটতি আছে। তো এই ঘাটতিটার মূল কারণ হলো তাদেরকে যে ইন্সপায়ার করা, তার তো গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি প্লাস স্টক এক্সচেঞ্জ এবং আদার রেগুলেটরস। তো গভর্নমেন্টের আদার অর্গানগুলির মধ্যে মিনিস্ট্রি অফ ফিনান্স, আপনার বাংলাদেশ ব্যাংক, আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আরজেএসসি, আদার্স। এখন ইন্টিগ্রেটেড এফোর্টসটা নিতে সমস্যাটা যেখানে হচ্ছে, সেই জায়গাটা মূল ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে। কিন্তু বাংলাদেশ ব্যাংককে যদি আপনি কনভিন্স না করতে পারেন আপনার পেইন কোথায়, সেই জিনিসটা যদি অ্যাড্রেস করতে অনেক ডিলে করেন এবং তাদেরকে সেই পিন পয়েন্ট করে যদি বোঝানোর মতো আপনার সক্ষমতা না থাকে, সেই লিডারশিপ এখনও তৈরি হয়নি। স্টক এক্সচেঞ্জও পারেনি এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেভাবে আদার রেগুলেটরদের সঙ্গে কোঅর্ডিনেটেড এফোর্টস নেওয়ার কথা, তারা সেইভাবে পারেনি। কেন আমি একটুখানি ইন্টারাপ্ট করি এখানে। যদি আপনি বলেন যে এটা পারেনি, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো কিছুটা নমনীয় হয়েছে আপনাদের এক্সপোজারের ব্যাপারে। যদি আপনি এক্সপোজার আপনি এফেক্টেড না, এক্সপোজার তো আপনার এক্সটেন্ড করেছে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনাদের এক্সপোজার যে পেড আপ ক্যাপিটাল ইয়োর লাইবিলিটি সিস্টার, মানে দ্যাট ইজ আপনাদের যে সাবসিডারি পেড আপ তো নিচ্ছে না, হ্যাঁ, এখন ক্যালকুলেশনে আসবে না। তো ইত্যাদি সব কিছু মিলে আপনারা যদি এখনও বলেন যে বাংলাদেশ ব্যাংকের কাছে আছে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক লিঙ্গার করতেছে অনেকগুলো জিনিসে। বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যখন মুদ্রানীতি ঘোষণা করেছেন, তখন উনি নিজে বলেছেন মিডিয়াকে যে এটা পুঁজিবাজার বান্ধব। তা আপনারা শুধু, আর আমরা সবাই তাহলে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের। আপনাকে আমি একটা জিনিস পরিষ্কারভাবেই বলতে চাই, দেখেন, if you consider 100% exposure of a financial institution or bank, এর এক্সপোজিশন কোথায় কোথায় থাকবে, এটা বাংলাদেশ ব্যাংক ডিকটেট করে দেয় না।
একটা লিমিট থাকে যে এই এত পার্সেন্ট থেকে এত। 25% অফ ইওর পেড আপ ক্যাপিটাল। আচ্ছা, আমি এগ্রিকালচার সেক্টরে একটা ইনভেস্ট করব, আমি গার্মেন্টস সেক্টরে কতটুকু ইনভেস্ট করব, এগেইন আমি পুঁজি বাজারে কতটুকু ইনভেস্ট করব, বা আদার লিস্ট ডেভেলপড যে এরিয়াগুলি আছে আমাদের দেশে, যেমন ফুড সেক্টরে ইনভেস্টমেন্ট তেমন একটা নাই ব্যাংকগুলির, এরকম ফুড এগ্রিকালচারটা ফুডের মধ্যেই আসে, তারপরে স্পেশালাইজড ফুড সেক্টরটাই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট খুবই কম এখনো। গার্মেন্টস কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের আর্নিংস তো না আমাদের না, আর্নিংস তো শোনেন, আপনার earnings কি আপনার শুধু এক হাত কিন্তু শক্তিশালী করলে হবে না, আপনার কিন্তু আরো একটা হাত আছে। ইউ হ্যাভ টু, আপনার অন্যান্য অর্গানগুলোকেও একই সময়ে কিন্তু ভাইব্রেন্ট রাখতে হবে। আপনি শুধু বিশাল মাথা থাকলে হবে না, আপনার কিছুটা রিজনেবল একটা বডিও থাকতে হবে। তো আপনি একটা সেক্টরকে নিয়ে কিন্তু আমরা বেশি প্লে করতেছি। তো ওরকম 2007 থেকে শুরু হইলো, স্টক মার্কেট নিয়েও কিন্তু বেশ নড়চড়া শুরু হয়ে গেছিল, এবং এর এফেক্ট হয়েছিল সাধারণ ইনভেস্টর, আমরা যারা ইনভেস্ট করি মার্কেটে। আর কেউ কেউ আছেন এমপ্লয়ি অব দি, সে আপনার এমপ্লয়িরা অথবা আদার সিকিউরিটি হাউসের যারা এমপ্লয়ি আছে, তারা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করে, তারা কিন্তু বিভিন্ন কথা বলে বেড়ায় এমনভাবে, তাদের ভূমিকার কারণে কিন্তু মার্কেট আরও ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখবেন যে আপনার স্টাফের বা আপনার যারা মার্চেন্ট ব্যাংকের এমপ্লয়ি ছিল অথবা ব্যাংকার্স, তাদের স্যালারি কিন্তু দিন দিন বেড়েই গেছে। একজন ব্যাংকারের স্যালারি, একজন ব্যাংকের এমডির স্যালারি বর্তমানে 15 লাখ টাকার প্লাস ম্যাক্সিমাম ব্যাংকগুলিতে। কিন্তু আপনি একজন স্টক ব্রোকার হিসেবে আপনি দীর্ঘদিন 40 বছর থেকে আপনি এই মার্কেটের সঙ্গে জড়িত, সেখানে আপনার টার্নওভারটা কী অবস্থা? আপনার টাকা খরচ করে আপনি বেতন দিচ্ছেন। আর বাংলাদেশ ব্যাংকের যে এক্সপোজারের কথা বললেন, সেইখানে আমরা আসতে চাই যে দেখেন, পুঁজি বাজারের জন্য সেক্টরাল ইনভেস্টমেন্ট পলিসি থাকতে হবে। আপনি টোটাল পেইড আপ অ্যান্ড রিজার্ভের কেন পার্সেন্টেজ করতে যাবেন? দ্যাট ইজ এ ভেরি স্ক্যান্টি অ্যামাউন্ট। ইট ইজ আইএমএফ প্রেসক্রিপশন অর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। নো নো, ইটস নট ইটস এটা মোস্তাক ভাই, আমি এটা মানতে রাজি না। আইএমএর প্রেসক্রিপশন, আইএমএফের এটা ইটস এ ম্যানিপুলেটেড প্রেসক্রিপশন। আপনি প্রেসক্রিপশন নিয়ে আসেন, যদি বলেন, আপনি বলতে পারেন একজন মন্ত্রীর রেফারেন্স আছে, আমাকে এটা বলা হয়েছে, তাহলে আপনি বলেন। মজা ভাই, আমি একটা ক্লিয়ার প্রশ্ন করি। আপনি বলতেছেন যে এগুলি ম্যানিপুলেটেড হয়েছে বা ইয়ে হয়েছে, আপনি একজন উদ্যোক্তা পরিচালক একটা ব্যাংকের, জি ঠিক আছে? আচ্ছা, তো আপনারা যে এখন পর্যন্ত যে ব্যাংকগুলো আছে, যে ব্যাংকগুলি ফার্স্ট জেনারেশন ব্যাংক, সেকেন্ড জেনারেশন, থার্ড আপনারা ফোর্থ জেনারেশন ব্যাংক, জি, তো এই যে ব্যাংকগুলো আছে, তারা তো যে লাইবিলিটি নিয়ে বসে আছে, যে ডিপোজিট নিয়ে বসে আছে, যে ইনভেস্ট করতে পারতেছে না, তো ফার্দার যে আপনারা নতুনভাবে আসলেন, আপনাদের অবস্থানটা কি আর তাদের অবস্থানটা কি? আজকে পত্রপত্রিকায় দেখি যে 1,00,000 কোটি টাকা নিয়ে ব্যাংকগুলো বসে আছে, ইনভেস্ট করতে পারতেছে না। আবার কোথাও কোথাও দেখি যে কিছু কিছু ব্যাংকে লুট হয়ে গেছে টাকা। তো কোনটাতে যাবে সাধারণ মানুষটা, কোনটা বুঝতে চায়? আচ্ছা মোস্তাক ভাই, আপনি মানে প্রশ্নটা অনেক বিশাল প্রশ্ন। আমি বলবো প্রশ্নটা অত্যন্ত টাইম বিফিটিং। তারপরে এখানে বিষয়টা হলো যে আপনি বলতেছেন হাজার হাজার কোটি টাকা লিকুইড পড়ে আছে, এই কথাটা সত্য না। অনেক ব্যাংকারের মুখেও শুনছি যে হাজার হাজার কোটি টাকা লিকুইড পড়ে আছে, মিডিয়াতে পড়ছি, পেপারে পড়ছি, লিকুইড পড়ে আছে। আপনারা তো কত প্রতিবাদ করেন, ওইটার ইউটিলাইজেশন, আপনার টাকা হয়তো বাংলাদেশ ব্যাংকে আছে, বাংলাদেশ ব্যাংক ওই টাকা রিফাইন্যান্স করতেছে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের কাছে যেটা ব্যাংক থেকে আবার কল লোন, এসএলআর এর কথা বলতেছেন, এইটা বলতেছেন, হ্যাঁ, এসএলআর সিআরআর এত তো মানে স্টিল ইটস মাচ হায়ার সাইজ। আপনি দেখেন, ডিপোজিটর একটা ডিপোজিট রাখে, হ্যাঁ, আপনি তার 80%-এর বেশি লোন দিতে পারেন না। আচ্ছা, তাহলে আপনার কস্টিং কিন্তু ওখানেই বেড়ে গেল, 2% কস্টিং বেড়ে গেল এখানে। ওইটা বাংলাদেশ ব্যাংকে আপনি রিজার্ভ রাখতেছেন, আপনার 6% বা 7% বর্তমান ডিপোজিট রেট, ওর সঙ্গে মানে 1.5% অ্যাড করেন, 7.5% স্ট্যান্ডার্ড কস্ট আসে ব্যাংকের, ওর সঙ্গে আপনি ইনফ্লেশন যোগ করেন, ওর সঙ্গে আপনি আপনার ওভারহেড এবং ইয়ে যোগ করেন, আপনি যেগুলো আপনার কস্টিং হচ্ছে কত? আপনি যেটুকু বললেন একটুখানি দ্বিমত করতেছে। আপনার ইনফ্লেশন মোটামুটি আমাদের স্ট্যাগনেন্টের কাছাকাছি, আমাদের গ্রোথ ইজ দেয়ার, সেগুলো নিয়ে আমরা কোনো ইয়ে করতেছি না। আমার প্রশ্ন হচ্ছে কি, আপনি বলতে চাচ্ছেন যে ব্যাংকের কাছে সাফিসিয়েন্ট ফান্ড নাই?
ব্যাংকের কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে, কিন্তু এটা ব্যবহার করতে বিভিন্ন রকম নিষিদ্ধ restriction আছে। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। সেটা হচ্ছে যে ব্যাংকের কাছে ফান্ড আছে, বাট ব্যাংক ফান্ড ইউটিলাইজ করতে পারতেছে না, বিভিন্ন কারণে পারতেছে না। মনে করেন আমি অ্যাজ এ স্পন্সর আমি চাই আমার ব্যাংক আমাদের যে টোটাল এক্সপোজার আছে তার অন্তত 10 to 15% বর্তমান যে পুঁজিবাজারের যে পরিস্থিতি তাতে ইনভেস্ট করলে মাস বেটার রিটার্ন আসবে। রাইট, কিন্তু আমি সেই জায়গাটায় আপনাকে আনতে চাইছিলাম। কিন্তু আপনারা তো পরিচালক, আপনারা পারেন না। না, আমরা পারি না, কারণ এক্ষেত্রে আমাদের যারা এই ব্যাংকের ম্যানেজমেন্টটা সম্পূর্ণভাবে ব্যাংকের সিইও বা এমডির হাতে। কারণ আপনারা পরিচালকরা কি আপনারা গাইডলাইন দেন না? আমরা গাইডলাইন দিলেও ওখানে বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে। আমাদের সেফ টোটাল পেইড আপ রিজার্ভ মিলে এখন হয়তো 500 কোটি টাকা। এখন আমরা তার 25% মানে হলো 100 কোটি প্লাস সামথিং আমরা মার্কেটে আসতে পারি। এখন সবাই একটু শেকি যে মার্কেটে কি যেন হয়েছে, ওখানে কি হয়েছে। হ্যাঁ, আই এম নট অ্যালোন দি ডিরেক্টর অফ দি ব্যাংক, সো আই ক্যানট ইনফ্লুয়েন্স এভরিবডি যে দিস উইল বি এ বেটার মার্কেট। সবাই আপনারা বলতেছেন, আপনাদের মতো আপনার মতো আরো বিভিন্ন পরিচালকের সঙ্গে আমি কথা বলেছি, সবাই ইন্টারেস্টেড মার্কেটকে একটু দেখে ওয়েট অ্যান্ড সি করতেছে, একটু মানে দেখতে চায় মার্কেট আর কি দেখবে। আপনাদের যে আপনি দেখেন আপনাদের এনবিএফ এর মানে আজকে ডিক্লেয়ার করেছে একটা এনবিএফ মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 30%-এর মতো। আমি আপনাকে মোস্তাক ভাই পরিষ্কারভাবে একটা মেসেজ দেই, ব্যাংকের A to Z কর্মকর্তা কর্মচারী ওনাদেরকে ওনারা যেন ভীত, এই মার্কেট যেন কি একটা জিনিস, ওনাদের কাছে একটা ধারণা দেয়া হয়েছে যে কোনোভাবে হোক এটা ওনাদের প্রিকনসিভড একটা আইডিয়া। হ্যাঁ, এটা হলো একটা গ্যামলিং এর জায়গা ওনাদের একটা প্রিকনসিভ, নাম্বার 1। নাম্বার 2, ওনারা রিস্ক নিতে চান না কোনো বিষয়ে। আপনি বললেন যে আজকে একটা স্টক ভ্যালু এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে এর ইপিএস ভালো, আদার্স ফ্যাক্টরগুলি কনসিডার করে মনে করলেন যে ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট। যদি এইটা 1 টাকা কমে যায় 15 টাকা থেকে 14 টাকায় আসে, তারা প্যানিক হয়ে যায়। হ্যাঁ স্যার, আপনি কি বললেন, কি করলেন, হ্যাঁ এখানে তো লস হয়ে গেল। হ্যাঁ, আমরা তো ইয়ার এন্ডে গিয়ে আমরা লস দেখাইতে হবে। ওয়াজি ভাই, আমি আপনার কাছে আসতেছি প্লিজ। একজন মানে আমার অতিথি দর্শক অপেক্ষা করতেছেন টেলিফোনে। দর্শক, আপনার নামটি হলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম, আমি যে বগুড়া থেকে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলাম। জি রশিদ সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এত কিছু পজিটিভ থাকা সত্ত্বেও মার্কেটটা ভাইব্রেট হচ্ছে না। তো ওই যে কিছুদিন আগে যে চায়নাতে যে হলো না, মার্কেট 10 নামলো, তো ওখানে বেল আউট করলো, তারপরেও ঠিক হচ্ছিল না। লাস্টে ওখানে কালকে না পত্রিকাতে দেখলাম ওই যে এসএসসি চেয়ারম্যান নাকি রেগুলেটরি বডিকে ওখান থেকে অপসারণ করা হয়েছে। তো আমার মনে হয় মার্কেটে কোনো একটা সমস্যা অবশ্যই আছে, এটা মাইনরিটি ভাবে বসে দেখে এটাকে তাড়াতাড়ি করা উচিত, কারণ আর অপেক্ষা করা যাচ্ছে না, অনেকদিন হলো ধৈর্য হারায় যাচ্ছে। ধন্যবাদ অ্যাডভোকেট সাহেব, ধন্যবাদ আপনাকে। এটার উত্তরে অ্যাডভোকেট সাহেব মানে চায়নার উদাহরণ দিলেন। তো শুধু চায়না না, আমেরিকায় এরকম হয়েছিল। গভর্নমেন্ট কিভাবে এগিয়ে আসছে আপনারা দেখছেন। হ্যাঁ, মার্কেট মেক করার জন্য তাদের বিভিন্ন পলিসি ছিল, তাদের ফান্ড ম্যানেজ করে। চায়নাতে $25 বিলিয়ন একদিনে গভর্নমেন্ট সাবসিডি মানে মার্কেটে ইনজেক্ট করছে। অতএব আর বাংলাদেশে 5,000 কোটি টাকা দিবে এরকম একটা কমিটমেন্ট দিয়েছিল, এবং পরে এটা মিউচুয়াল ফান্ড আকারে আসবে এরকম করে কিছু টাকা কালেকশন করছিল, কিন্তু ওখান থেকে কোনো ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হয়নি। অতএব আপনি বুঝতে পারতেছেন আমাদের দুর্বলতাটা কোথায়। স্বয়ং প্রধানমন্ত্রী, সম্মানিত প্রধানমন্ত্রী মার্কেটকে অত্যন্ত ভাইব্রেন্ট দেখার জন্য বহুবার বলেছেন, ওনার আন্তরিকতার কোনো চেষ্টা ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মেশিনারিজগুলি কাজ করে নাই। হ্যাঁ, মেশিনারিজগুলি কাজ করে নাই। সেই মেশিনারিজগুলি উনি একটা কথা বলেছেন যে মানে কিছু অপসারণ আমার কাছে মনে হয় না একটা অনলি মেডিসিন। না, শুধু তাই না, আমি বলবো আমাদের বিজ্ঞজন একজন বিশিষ্ট ব্যাংকার ইব্রাহিম খালেদ সাহেবের যে রিপোর্ট, ইট ওয়াজ টোটালি আনফ্রেন্ডলি টু দি মার্কেট। না, ওনার তো হাইপোথেটিক্যাল রিপোর্ট। উনি বাংলাদেশ ব্যাংক সম্পর্কে কোনো কথা না বলে পারসেপশনের উপর একটা রিপোর্ট করেছেন। ব্যাপার হলো কি, ঘর সবাই সামলায়, কিন্তু ঘরে যদি ডাকাত থাকে সেটা তো বলতে হবে আপনাকে।
এটা উনি একটা ওটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, বহু আলোচনা হয়েছে এবং এটা নিয়ে উনি অনেক কথা আমরা দেখছি টক শোতে বলেছেন, এত বেশি আলোচনা হয়েছে এটা নিয়ে। টোটালি নাল এন্ড ভয়েড রিপোর্ট, ইট হ্যাজ নো ইফেক্ট টু দি মার্কেট। এইটার কথাটা হচ্ছে যে এটা নিয়ে দুইটা রিপোর্টই 96 এর রিপোর্ট ও এটা নিয়ে দুইটাই পারসেপশনের উপর রিপোর্ট করা হয়েছে, যার জন্য সরকার অ্যাকশনও নিতে পারছে না। it was not a complete মিডিয়াতে বহুবার কথা হয় যে কেন অ্যাকশনে যায় না সরকার, অ্যাকশন নিবে কিন্তু একটা পারসেপশনের উপর রিপোর্টের উপর তো সরকার অ্যাকশনে যেতে পারে না। হবে আমি সেটা বলছি না, কথাটা হচ্ছে যে আপনি একটা জায়গায় একটা কথা বলছিলেন যে আমাদের সমন্বিত এফোর্টস দরকার এবং কোঅর্ডিনেশন অ্যামং দি রেগুলেটরস নাই, যারা পুঁজিবাজারকে আরেকটু ভাইব্রেন্ট করতে পারে। ভাইব্রেন্ট করতে সবাই চাচ্ছে, কারণ পুঁজিবাজারকে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন, অর্থমন্ত্রীর কথা বললেন, সবাই কিন্তু মুখে বলতেছেন যে আমরা পুঁজিবাজারকে ভাইব্রেন্ট দেখতে চাই। এই কারণে দেখতে চাই যে পুঁজিবাজারে যদি ভাইব্রেন্ট না হয়, পুঁজিবাজার যদি না হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই দেশে গড়ে উঠবে না। কারণ একটা বিদেশি বিনিয়োগকারী আইসে প্রথমে দেখে পুঁজিবাজারের অবস্থাটা কী, কারণ তার তো এক্সিট থাকতে হবে, এক্সিট পুল থাকতে হবে, যে একটা টাকা নিয়ে আসবে। যেমন আপনার কিছুদিন আগে মানে বিবাহিতে যে মিটিংটা হলো, তারা এসে কিন্তু পুঁজিবাজারের অবস্থানটা দেখতে চাইছে। হ্যাঁ, পুঁজিবাজারের অবস্থানটা কি, যে মানে ধরেন ইন্ডিয়ার যে মানে বড় বড় বিনিয়োগকারীরা আসলো, তারা কিন্তু এক কথায় আমি বলবো এক্ষেত্রে আপনার যতটুকু আমি বুঝতে পারছি কথায়, দেখেন আমাদের দেশে সরকারের পলিসির অনুপস্থিতি থাকা সত্ত্বেও গার্মেন্ট সেক্টর কিন্তু বিভিন্নভাবে চড়াই উতরাই করে আজকে এই অবস্থানে আসছে। স্টক মার্কেটও কিন্তু আসবে, কিন্তু আপনি আমি বেনিফিটেড হব কিনা, সেই যাদের জন্য আমরা কথা বলি তারা বেনিফিটেড হবে কিনা, সেটা একটা আরেকজন বিনিয়োগকারী একটু মানে দর্শক অপেক্ষা করতেছেন ফোনে। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। যে আমি মীর আব্বাস আলী মিরপুর থেকে বলতেছি। জি মীর আব্বাস আলী সাহেব বলেন। আসসালামু আলাইকুম। সরকার হলে গিয়ে শেয়ার বাজার হলে গিয়ে ওই কি বলে যে ভাইব্রেন্ট করার জন্য বহু চেষ্টা করতেছে। আমাদের বিজ্ঞ যে এসএসসি চেয়ারম্যান সাহেব বছর 3 আগে 3টা প্রমোদনা দিছিল, যে শর্ট টাইম, মিড টাইম, লং টাইম। হ্যাঁ, যে শর্ট টাইমে বেনিফিট হবে, মিড টাইমে বেনিফিট হবে, লং টাইমে বেনিফিট হবে। আসলে সেটা কি প্রমোদনা ছিল না প্রতারণা ছিল? যে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে ওনার এটা কোনো প্রশ্ন না, উনি একটা বিষয় জানতে যাই হোক যে আলোচনা করতেছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের কোনো প্রশ্ন ছিল না বিধায় কোনো উত্তর দিতে পারছি না। তো বিষয়টা আসলে আপনি যেভাবে নিয়েছেন, উনি ওনার চেষ্টা করেছেন, ওনার সামর্থ্যের মধ্যে উনি চেষ্টা হয়তো করেছেন, কিন্তু ইফেক্টিভ বা এটা খুব একটা আলো দেখেনি বলে যেটা মার্কেটকে প্রভাব বিস্তার করার মতো ওনার হাতে ক্ষমতা খুবই কম। তদুপরি ইদানিং যে বিষয়গুলি আসছে, যে বুক বিল্ডিং পদ্ধতিতে, যে মনে করেন কিছুদিন আগে একটা কোম্পানি মানে করলো, বিডিং হইলো, সেখানে দেখা যায় প্রায় 9 গুণ প্রিমিয়াম দিয়ে সেই স্ক্রিপ্টটা মার্কেটে প্রায় 400 টাইমস ওভার সাবস্ক্রাইব হলো। এই জিনিসগুলি আমাদেরকে কিন্তু এগুলি শেখায় যে অ্যাকচুয়ালি মার্কেটে আসার জন্য বর্তমানে ফান্ড অ্যাভেলেবেল আছে, স্পন্সর আছে, মানে বিভিন্ন রকম উদ্যোগী আছে, কিন্তু এখানে আসার জন্য বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতা আছে এইগুলো একটু রিমুভ করা দরকার। সবচেয়ে বড় কথা হলো প্রাইমারি মার্কেট ইজ ভেরি ভাইব্রেন্ট। প্রাইমারি মার্কেটে এখন পর্যন্ত কোনো শেয়ার আনসাবস্ক্রাইব হয় নাই এবং কোনো শেয়ার হয় নাই, সেটা দ্যাট ইজ ওকে। এখন যেটা হয়েছে, যে প্রশ্নটা উনি করতেছেন, যেটা বলতে চাচ্ছেন, এখন মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ করেছে কতগুলো, এখন থেকে ওনারা প্রাইস ডিকটেট করবেন না। এই যে আপনারা অনেক সময় কথা বলেন যে এত ওভার প্রাইস হয়ে আসছে, এখন প্রাইস ডিকটেট করবেন আপনারাই। বাজারে আসবে, আপনারা আপনাদের প্রাইস নির্ধারণ করবেন বুক বিল্ডিং মেথডে, এবং এই মেথডটা আপনাদের কাছে খুবই পরিচিত হয়ে যাবে অতি সত্বর, কারণ অলরেডি একটা হয়েছে। বিভিন্ন এখন থেকে যেগুলি প্রিমিয়ামে আসবে সবাই বুক বিল্ডিং মেথডে আসবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সময় খুব প্রশ্ন, আপনি কি মনে করতেছেন যে আপনারা যারা নতুন ব্যাংকগুলো আসছে এগুলো, ওনারা তো বাজারে অ্যাক্টিভ হইতে পারেন, এখন এই বাজারে যদি অ্যাক্টিভ না হন ওনারা যদি বাজারে না করেন, তাহলে পুরানোরা তো আগে থেকে গিয়ে ব্লক হয়ে আছেন, কারণ ওরা কিনে বসে আছেন। নতুনরা আমি নতুন ব্যাংকার হিসাবে সাপোর্ট দেবো তা না, বা আমি ব্যাংকার না, ওয়ান অফ দি স্পন্সর অফ এ ব্যাংক।
আমি এইটুকু বলবো একটু যে তাড়াতাড়ি করবেন, আমার পরিষ্কার ভাষায় এইটুকু বলতে চাই, নতুন ব্যাংকওয়ালারা পুরানদের চেয়ে ভালো করতেছে, নাম্বার 1। মাশাআল্লাহ। নাম্বার 2, অনেকে এই নতুন ব্যাংকের লাইসেন্স নিয়ে বিভিন্ন রকম প্রতিকূল শব্দ উচ্চারণ করছে, তো আমি মনে করি তাদের ভুল সংশোধন হয়ে যাবে। দ্বিতীয়ত হইল প্রফেশনালিজম। এখানে যদি ইন্টেগ্রিটির অভাব থাকে, স্বচ্ছতার অভাব থাকে, দায় দায়িত্ব যদি চাপানোর সুযোগ করে সবসময়, তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠানই সঠিকভাবে চলতে পারে না। মজেব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার আলোচনার জন্য আজকে আর সময় দিতে পারছি না, এবং আমাদের সময় খুব কিনা আমাকে আর সময় দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতে চেষ্টা করেছিলাম যে বাজারের এই যে স্থবিরতা বা আপনার মানে মোমেন্টাম পাচ্ছে না বা গতি পাচ্ছে না, যেটাই বলেন, কেন পাচ্ছে না, সেটা আমরা এইটুকু মন্তব্য বুঝতে পারলাম যে এখনও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বাজারে সেভাবে ফিরে আসে নাই। তো আমরা আশা করতেছি, কারণ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর এখনই ডিভিডেন্ড ডিক্লেয়ার করার সময়, এবং তখনই তারা প্রভিশন করার সময়, প্রভিশন করার পরে ওনারা, আমার মনে হয় উইদিন মার্চ ওনাদের সমস্ত ডিক্লারেশন হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। বাই দিস মার্চ আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বাজারে অ্যাক্টিভ হবে এবং বাজার তার গতি ফিরে পাবে, এবং আমরা আপনাদের যে আশা এবং যে পুঁজিবাজারকে আপনারা ভাইব্রেন্ট দেখতে চান, এবং আমার মনে হয় বাই মার্চ পুঁজিবাজারকে আমরা ভাইব্রেন্ট দেখতে পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ মজেব ভাই, ধন্যবাদ।